সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মরদেহ বুধবার সকাল 11টায় নেওয়া হবে শহীদ মিনারে, কুড়িগ্রামে দাফনের সিদ্ধান্ত। অভ্যন্তরীণ ব্যস্ততার কারণে পাকিস্তানে অনুষ্ঠেয় সার্ক শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছে না বাংলাদেশ, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। নাকচ করেছে ভারত, ভুটান ও আফগানিস্তানও। হিজবুত তাহরীর সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহিউদ্দিন সহ 6 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন। বিশ্ববিদ্যালয়ের আরও 2-1 শিক্ষক সন্দেহের তালিকায়, বললেন প্রক্টর। ডিসেম্বরে নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের কথা ভাবছে ইসি। বর্তমান কমিশনের শেষ নির্বাচন হওয়ায় সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। এবং আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ, সিরিজ জয়ের লক্ষ্য মাশরাফির। আগের ম্যাচের ভুল শুধরে সিরিজে ফিরতে চায় সফরকারীরা। প্রবাসের সময় সঙ্গে আছি আমি নিয়ামতুল্লাহ বাবু। সব্যসাচীর লেখক সৈয়দ শামসুল হকের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য বুধবার বেলা 11টা থেকে 1টা পর্যন্ত মরদেহ রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। পৌনে 11টায় সৈয়দ শামসুল হকের মরদেহ নেওয়া হবে বাংলা একাডেমি প্রাঙ্গণে, পরে কুড়িগ্রামে দাফন করার কথা রয়েছে। এর আগে মঙ্গলবার বিকেলে ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশবরেণ্য এই লেখক। তিনি ক্যান্সারে ভুগছিলেন। রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। 6 মাস ধরে লড়াই মৃত্যুর সঙ্গে, প্রথমে লন্ডনে, পরে দেশে। অবশেষে সবাইকে কাঁদিয়ে চিরবিদায় মঙ্গলবার বিকেল 5:26। চিকিৎসক জানান 26 সেপ্টেম্বর তার শারীরিক অবস্থার অবনতি হলে স্থানান্তর করা হয় আইসিইউতে। উনার লাং ক্যান্সার ছিল, অ্যাডভান্স লাং ক্যান্সার। উনি বিদেশে চিকিৎসা পেয়েছিলেন, আমাদের এখানে 1 তারিখে ভর্তি হয়েছিলেন এই মাসের। এবং উনি ওনার কিছু হার্টের সমস্যা ছিল, ওনার কিছু কিডনির সমস্যা হলো, তো ওনাকে আমাদের আইসিইউতে শিফট করা হলো কালকে। আর আইসিইউ ম্যানেজমেন্ট যা হয় হয়ে আরামে রাখা, এবং উনি কোনো কষ্ট পান নাই, যেটুকু আল্লাহ ওনাকে ভালোভাবে নিয়ে গেছেন। 21 ও স্বাধীনতা পদক সহ বহু সম্মানে ভূষিত সাহিত্য অঙ্গনের এই নক্ষত্রের চিরবিদায়ে সতীর্থরা জানিয়েছেন শোক। বলেছেন, এমন গুণী শিল্পীর মৃত্যু যে বয়সেই হোক, সে শূন্যতা পূরণ হবার নয়। আমরা মনে করি রবীন্দ্রনাথের পরে বাংলা সাহিত্যে এত সৃষ্টিশীলতা, এত শাখায় আর কোনো লেখকের ছিল না। তিনি জীবনের শেষ দিনটি পর্যন্ত যতক্ষণ সক্ষম ছিলেন, তিনি ভীষণভাবে তরুণ ছিলেন। এবং আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে তিনি জীবনের একটা পর্যায়ে সাহিত্য রচনার জায়গা থেকে তিনি এসেছিলেন নাটক রচনায়। শেষ দিন পর্যন্ত তিনি নাটক, গল্প, কবিতা সবকিছুর সঙ্গে ছিলেন। প্রত্যেক দিন কবিতা লিখেছেন। লেখার মতো সামর্থ্য ছিল না, কিন্তু উনি ডিকটেট করে গেছেন। ওনার ছেলে, ওনার স্ত্রী বসে লিখেছেন। প্রতিটি মুহূর্তে তিনি আমাদের সঙ্গে ছিলেন, আমাদের পাশে ছিলেন, আমাদের জড়িয়ে ছিলেন। তিনি আমাদের নেতা ছিলেন, তিনি আমাদের গুরু ছিলেন, তিনি আমাদের পথ প্রদর্শক ছিলেন। সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য বুধবার বেলা 11টা থেকে 1টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে মরদেহ। এরপর শেষ ইচ্ছা অনুযায়ী দাফনের জন্য নেওয়া হবে কুড়িগ্রামে। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। এদিকে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হককে যথাযথ মর্যাদায় দাফনের জন্য মঙ্গলবার সন্ধ্যা থেকে প্রস্তুতি কাজ শুরু করে কুড়িগ্রাম জেলা প্রশাসন। জেলার সরকারি কলেজ চত্বরে কবিকে দাফন করা হবে। কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ মির্জা নাসির উদ্দিন জানান, 2015 সালের 14 নভেম্বর কুড়িগ্রামের কৃতি সন্তান সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হককে সরকারি কলেজের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে তার মরদেহ সরকারি কলেজ চত্বরে দাফনের জন্য প্রস্তাব দেওয়া হয়। লেখক অন্তিম ইচ্ছে হিসেবে ওই প্রস্তাবে সম্মতি জানান। এরপর তিনি কবরের জন্য নির্ধারিত জায়গাটি পরিদর্শন করেন। বুধবার সরকারি কলেজ মাঠে জানাজা শেষে লেখকের মরদেহ যথাযোগ্য মর্যাদায় দাফন করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। দেশবরেণ্য সাহিত্যিক সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। ওনার অন্তিম ইচ্ছা অনুযায়ী বুধবার সরকারি কলেজ মাঠে নামাজে জানাজা শেষে ওনাকে দাফন করা হবে। এজন্য সকল প্রস্তুতি প্রশাসনের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে। লেখক সৈয়দ শামসুল হক তার 80 বছরের বর্ণাঢ্য জীবনে বাংলা সাহিত্যের প্রতিটি শাখায় তার বিচরণ ছিল অতুলনীয়।
সৈয়দ হকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাংলার সাহিত্য অঙ্গনে। সৈয়দ শামসুল হক বাংলা সাহিত্যে এক অদ্বিতীয় নাম। গান, কবিতা, গল্প, উপন্যাস, কাব্যনাট্য, চিত্রনাট্য, শিশু সাহিত্য, অনুবাদ সাহিত্যের যে শাখায় হাত দিয়েছেন যেন ফলিয়েছেন সোনা। তাই তো বাংলা সাহিত্যে এক ও অদ্বিতীয় সৈয়দ হক। সৈয়দ হক 1935 সালে জন্ম নেন কুড়িগ্রামে। কৈশোরে পা দেবার আগেই আলো ছড়াতে শুরু করেন কবিতায়। তারপর আর থেমে থাকা নেই। কবিতায় তো বটেই, গল্প উপন্যাসে পেয়েছেন সমান সাফল্য। খেলারাম খেলে যা, নিষিদ্ধ লোবান, সীমানা ছাড়িয়ে, পরাণের গহীন ভেতর অসংখ্য জনপ্রিয় উপন্যাস তার লেখা। লিখেছেন চিত্রনাট্য। 30টি চিত্রনাট্যের মধ্যে 1978 সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র সারেং বউয়ের চিত্রনাট্য ভীষণ দর্শকপ্রিয়। তার উপন্যাস নিষিদ্ধ লোবান অবলম্বনে নির্মাণ করা হয় গেরিলা চলচ্চিত্রটি। চলচ্চিত্রে তার লেখা চলচ্চিত্রের গানগুলো ভীষণ জনপ্রিয় একালেও। মানুষ রঙিন ফান কম পুরাইলেই পায়ের আওয়াজ পাওয়া যায় নুরুল দিনের সারা জীবন। তার লেখা মহাকাব্যিক কাব্যনাট্য পেয়েছেন অসংখ্য পুরস্কারও। সবচেয়ে কম বয়সে বাংলা একাডেমি পুরস্কার পাওয়া লেখক সৈয়দ হক। 1966 সালে মাত্র 29 বছর বয়সে তিনি এই পুরস্কার পান। 1984 সালে ভূষিত হন 21 পদকে। এপ্রিলে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর তাকে লন্ডন নিয়ে যাওয়া হয়। চিকিৎসায় উন্নতি না হয় 4 মাস পর দেশে ফিরে আসেন তিনি। তবে থামেনি লেখা। হাসপাতালের বিছানায় শুয়ে কবিতার পংক্তি মুখে মুখে বলতেন, আর তার স্ত্রী সৈয়দ আনোয়ারা হক শ্রুতি লিখনে লিপিবদ্ধ করতেন সেগুলো। চলে গেলেন সব্যসাচী। আসলে কি গেলেন? তিনি তো রয়ে গেলেন আমাদের পরাণের গহীন ভিতর। পারমিতা হিম, সময় সংবাদ, ঢাকা। সব্যসাচীর লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন পশ্চিমবঙ্গের কথা সাহিত্যিক ও বুদ্ধিজীবীরা। সময় সংবাদের সঙ্গে ফোনালাপে সৈয়দ শামসুল হককে দুই দেশের সাংস্কৃতিক বন্ধন ও এর দূত হিসেবে আখ্যায়িত করেন তারা। খুবই দুঃখের ব্যাপার, এসব মানুষ চলে গেলে যে শূন্যতা তৈরি হয়, তো শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। চলে যাওয়াটা আমার কাছে মনে হচ্ছে অপূরণীয় ক্ষতি। এই বাংলা স্মৃতি বন্ধনে যারা কাজ করেছে তাদের মধ্যে একজন। আর সবচেয়ে বড় কথা, বাঙালির অস্মিতা তো বাংলাদেশি বাঁচিয়ে রেখেছে। চুপচাপ বসে থাকা ছাড়া কিছু করতে পারছি না, আমার অসার লাগছে। কারণ আমার সঙ্গে শামসুল হকের দীর্ঘদিনের সম্পর্ক, এমন সব কথাবার্তা আমরা বলেছি, উনি আমার সঙ্গে শেয়ার করেছেন। মানুষের ব্যক্তিগত আপনার সঙ্গে তার রাজনৈতিক অবস্থান, তার ধর্ম, তার কাজকর্মের খারাপ থাকে, একেবারে আন্তরিক গলায় বলতে পারেন, সেরকম একটা মানুষকে আমরা হারালাম আর কি। এগুলো তো মানুষের চলে যাওয়ার আগের স্টেপ আমরা জানি, একটা বড় স্টেপ পেরিয়ে অনেক চলে যায়, কিন্তু উনি চলে যাবে যেটা ভাবতে পারি। সৈয়দ শামসুল হক কিছুদিন আগে এসেছিলেন সময় সংলাপে, কথা বলেছিলেন নানা বিষয়ে। আমরা সেই আলাপের কিছু অংশ এখন দেখে আসব। আমার ভেতরে কিছু কথা আছে যেগুলো বলতে ইচ্ছে করে, বললে প্রথমত নিজেরই ভালো লাগে। অনেক লঘু বোধ করি, হালকা বোধ করি, স্বচ্ছন্দ বোধ করি, উৎফুল্ল বোধ করি। তারপরে সে লেখাটা যখন পাঠকের কাছে বা শ্রোতার কাছে পৌঁছয়, তখন আবার একটা আলাদা আনন্দ আছে। লেখার টেবিলে যখন বসি তখন মনে হয় না যে এর আগে আমি লিখেছি কিছু বা অনেক কিছু লিখেছি। মনে হয় এটাই প্রথম। যে নাটক যে লিখি, নাটকে ইংরেজিতে প্লে বলে, হ্যাঁ কাজেই হ্যাঁ বটেই তো, খেলা তো বটেই না। ইট ওয়াজ এ গুড গেম। আমরা যা কিছুই সৃজনশীল মাধ্যমে করি না কেন, একটা কল্পনা তো থাকে। এই কল্পনার অবিকল কি আমরা আনতে পারি? পারি না। অনেকখানি কিন্তু অধরা থেকে যায়, করা যায়নি, পারা যায়নি, হয় নাই। নিজেদের ভেতরেই রয়েছে এরকম একটা সময় সীমা, আয়ু সীমা। আর তাছাড়া এখনো তো আমি সেই প্রথম দিনের মতো নিজেকে বোধ করি যখন প্রথম লিখতে শুরু করেছিলাম। সেই রকম 4-20 বছর তো বেঁচে রইলাম, এবং আমি তো সম্মুখে দেখি মহাত্মা লালন, তিনি 118 বছর বেঁচেছেন, তো আমি নই কেন? এবার অন্যান্য প্রসঙ্গ। নভেম্বরে পাকিস্তানে অনুষ্ঠেয় সার্ক শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছে না বাংলাদেশ। এর আগে সার্ক সম্মেলনে অংশ না নেওয়ার কথা জানায় ভারত, আফগানিস্তান ও ভুটান।
মঙ্গলবার এক চিঠিতে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যস্ততার কারণ দেখিয়ে সার্কের বর্তমান চেয়ারম্যান ও সার্ক সচিবালয়ের কাছে সম্মেলনে যোগ না দেওয়ার কথা জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলম। এছাড়া ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া সার্ক সম্মেলনে অংশ নেবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার এক বিবৃতিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আন্তঃসীমান্ত সন্ত্রাসী হামলা বৃদ্ধি এবং সদস্য দেশগুলোর অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ বাড়ার প্রেক্ষাপটে ইসলামাবাদে সফল সার্ক সম্মেলনের জন্য সহায়ক নয়। সার্কের বর্তমান চেয়ারম্যান নেপালের কাছে এ তথ্য জানিয়ে চিঠিও দেওয়া হয়। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, ভারত অধিকৃত কাশ্মীরের উরিতে দেশটির সেনা ঘাঁটিতে সশস্ত্র হামলাকে কেন্দ্র করে পাকিস্তান ও ভারতের মধ্যকার সম্পর্কের টানাপোড়েনের পরিপ্রেক্ষিতেই সার্ক সম্মেলন বয়কট করল ভারত। এছাড়া ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, আগামী সার্কে অংশ নিচ্ছে না আফগানিস্তান ও ভুটানও। মামলা দায়েরের 6 বছর পর শুরু হলো নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহিউদ্দিন আহমেদ সহ 6 জনের বিচার। সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হলো এই মামলার বিচার কাজ। ঢাকা মহানগর দায়রা জজ আদালত এই অভিযোগ গঠন করেন। নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাময়িক বহিষ্কৃত শিক্ষক মহিউদ্দিন আহমেদ ও তার 5 সহযোগীর বিরুদ্ধে 2010 সালে উত্তরা মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করে পুলিশ। মামলার এজাহারে রাষ্ট্রের বিরুদ্ধে উস্কানিমূলক লিফলেট বিলি করার অভিযোগ আনা হয়। 2010 সালের 20 এপ্রিল ফার্মগেটের বাসা থেকে মহিউদ্দিন আহমেদকে পুলিশ গ্রেপ্তার করলেও পরের বছর তিনি জামিনে মুক্তি পান। মামলা দায়েরের 4 বছর পর তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ, কিন্তু নিয়ম অনুযায়ী রাষ্ট্রদ্রোহ মামলা পরিচালনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন না থাকায় মামলার কার্যক্রম শুরু করা থেকে বিরত থাকেন আদালত। গত জুলাই মাসে অনুমোদন সাপেক্ষে মামলা দায়েরের প্রায় 6 বছর পর শুরু হলো বিচার। তারা নিষিদ্ধঘোষিত সংগঠন হিজবুত তাহরীর সদস্য হয়ে বিভ্রান্তিমূলক লিফলেট বিতরণ করেছে এবং জনসাধারণকে এই অপরাধ সংগঠনের জন্য তারা উস্কানিমূলকভাবে তাদেরকে উদ্বুদ্ধ করেছে এবং তাদের কাছ থেকে 2টো পেট্রোল বোমা পাওয়া গিয়েছে। আপনারা জানেন যে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় অনুমোদন দিতে হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমোদন হয়ে আসছে 26/7/2016-তে অনুমোদন হয়ে আসার পরে এটা আমলে গ্রহণ করা হয়েছে এবং আজকে অভিযোগ গঠন করা হলো। 22/10/2009 তারিখে হোম মিনিস্ট্রি থেকে এই সংগঠনটা নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তীতে নিষিদ্ধ হওয়ার পরে সম্পৃক্ত ছিল বা আছে এমন কিছু পাই নাই এবং উনি নিজেও বলে যে নিষিদ্ধ হওয়ার পর থেকে আমি আর কোনো অ্যাক্টিভিটিসে জড়িত না। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জানিয়েছে, জঙ্গি তৎপরতায় যুক্ত থাকার অভিযোগে সাময়িক বহিষ্কৃত শিক্ষক মহিউদ্দিন আহমেদ মামলায় দোষী প্রমাণিত হলে চাকরচ্যুত করা হবে। এই মামলা যে নিষ্পত্তি যেদিন হবে সেদিন তিনি যদি প্রমাণিত হয় যে তিনি হিজবুত তাহরীরের প্রধান বা হিজবুত তাহরীরের সাথে তিনি সংশ্লিষ্ট এই নিষিদ্ধ সংগঠনের সাথে, তখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের আইন অনুযায়ী তাকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার তথা বরখাস্ত করার যে প্রক্রিয়া সেটি কার্যকর করবে। কিছু শিক্ষক সম্পর্কে আমাদের যে কোনো সন্দেহ নেই তা কিন্তু না, এইরকম 2-1 শিক্ষক এখনো আছেন। আমার বিশ্বাস যে যদি এটির কার্যক্রম চলতে থাকে, এই মামলাটি যদি নিষ্পত্তির দিকে যায়, আমার ধারণা যে মহিউদ্দিন সাহেবের কাছ থেকে সেই তথ্যগুলো পাওয়া যাবে। আগামী 24 অক্টোবর মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের আইস ফ্যাক্টরি রোডের বাস্তুহারা বস্তি থেকে একটি AK-22 রাইফেল, একটি বন্দুক, 2টি ম্যাগাজিন এবং 16টি রকেট ফেয়ার উদ্ধার করেছে র্যাব। মঙ্গলবার সকালে বিশেষ অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। এগুলো জঙ্গিদের ফেলে যাওয়া বলে ধারণা করছে র্যাব। এ সময় 2 জনকে আটকও করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মূলত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারে সকাল 9টা থেকে কোতোয়ালি থানাধীন বাস্তুহারা বস্তি কর্ডন করে রেখে অভিযান শুরু করে র্যাবের একটি বিশেষ দল। কারণ গত কিছুদিন ধরে বস্তির আধিপত্য নিয়ে মাদক ব্যবসায়ীদের মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়েছে। কিন্তু অভিযানের এক পর্যায়ে বস্তির একটি বাসায় AK-22 রাইফেল এবং বন্দুক পড়ে থাকতে দেখে অবাক হয় র্যাব কর্মকর্তারা। পরে পার্শ্ববর্তী আরেকটি ঘরে পাওয়া যায় 4টি ধারালো অস্ত্র এবং 16টি রকেট ফেয়ার। বস্তিতে প্রায় 3-4 হাজার 5 হাজার লোক থাকে। এখানে অনেকগুলো যাতায়াতের পথ এবং এইখানে যারা থাকে তারা কে থাকে না থাকে কোনো নির্দিষ্ট ইয়ে নেই। তা আমরা অনেকদিন থেকে এখানে নজরদারি রেখেছিলাম। আমরা প্রথমে ধারণা করছিলাম, আপনারা জানেন যে বস্তিতে অনেক সময় মাদক ব্যবসা নিয়ে মারামারি হয়, কিন্তু সেখানে
সাধারণত কিরিচ, ছুরি, ককটেল ব্যবহার হয়। মাদক ব্যবসা টিকিয়ে রাখার জন্য এসব অস্ত্রের মজুদ গড়ে তোলা হয়েছিল বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। আমার যতটুকু ধারণা যে এরা মাদক ব্যবসায়ীরা ফেলে গেছে, কারণ কোনো ধরনের জঙ্গি তৎপরতা কখনো আমাদের এই এলাকায় আমরা দেখি নাই। অস্ত্র উদ্ধার হয়েছে, আমরা সবাই সন্তুষ্ট, আমরা এলাকাবাসী শান্তিতে থাকতে চাই। কিন্তু র্যাব ৭-এর অধিনায়ক বলছেন কিছুটা ভিন্ন কথা। তার মতে এসব অস্ত্র মূলত জঙ্গিরাই ফেলে গেছে। সাম্প্রতিক সময়ে ৯০ জেএমবি এবং হামজা ব্রিগেড সহ দেশের বিভিন্ন স্থানে জঙ্গিদের কাছ থেকে পাওয়া অস্ত্রের সাথে এসব অস্ত্রের মিল রয়েছে বলে দাবি তার। এখানে আমরা একে বাইশটা থেকে ধারণা করছি যে এখানে হয়তো এই বস্তির মধ্যে নিম্ন কর্মজীবী মানুষের আড়ালে কোনো জঙ্গি গোষ্ঠী লুকিয়েছিল, তারা উপস্থিতি টের পেয়ে এটা ফেলে গেছে। তা আমরা এই যে বস্তি, এই বিচার বস্তি, এখানে আমরা যোগাযোগ করছি যারা বাড়ি ভাড়া দিয়েছেন, যে কারা কারা পালিয়ে গেছে এবং আজকে থেকে কারা কারা নাই, এটা আমরা যাচাই বাছাই করে দেখছি। এক মহিলা সহ আটককৃত 2 বাসার মালিককে র্যাব কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রবাসের সময় আরো থাকছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহের মরদেহ ঢাকায় আনা হবে বুধবার। বৃহস্পতিবার জানাজা শেষে শুক্রবার কাপাসিয়ায় দাফন। কলকাতা বিমানবন্দর এলাকা থেকে মঙ্গলবার অসীম কুমার সাহা নামে এক জাল নোট ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তার সঙ্গে একদিন আগে গ্রেফতার হওয়া 3 বাংলাদেশি সহ 6 জঙ্গির যোগাযোগ ছিল বলে দাবি করেছে পুলিশ। মঙ্গলবার ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ অসীম কুমার সাহাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে। ভারতীয় গণমাধ্যম এবং সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গ্রেফতারকৃত আনোয়ার হোসেন ফারুকের সঙ্গেও নিয়মিত যোগাযোগ ছিল তার। প্রতিবেদনে আরো বলা হয়, ময়মনসিংহের ত্রিশালে প্রিজন ভ্যানে হামলা ছাড়াও এক পুলিশকে হত্যা করে 2 শীর্ষ জঙ্গি সালাউদ্দিন সালেহীন ও জাহিদুল ইসলাম সহ 3 জনকে ছিনিয়ে নিয়েছিল ফারুক ও তার দল। কলকাতায় গ্রেফতার জঙ্গি আনোয়ার হোসেন ফারুক ময়মনসিংহের ত্রিশালে প্রিজন ভ্যান থেকে জঙ্গি ছিনতাই মামলার আসামি কিনা তা নিশ্চিত হলেই তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, তাদের ধারণা কলকাতায় গ্রেফতার ফারুকই জঙ্গি ছিনতাই মামলার আসামি। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্রিফিংকালে তিনি একথা জানান। এদিকে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এই ফারুক আমাদের কাছে মোস্ট ওয়ান্টেড ব্যক্তি। আমরা যতটুকু জেনেছি সেই ধরা পড়েছে। আমাদের সঙ্গে ভারতের একটা চুক্তিও হয়েছে যে আমাদের দেশে যদি কোনো ওয়ারেন্টভুক্ত আসামি সেই দেশে পালিয়ে যায় থাকে তাহলে তারা আমরা ফেরত দেবে আমাদেরকে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের কাছে আসবে, আমাদের কাছে আসলেই আমরা অ্যারেঞ্জমেন্টটা করতে পারবো। 7 তারিখ থেকে 11 পর্যন্ত যে শারদীয় দুর্গাপূজা উৎসব হচ্ছে, পূজা মণ্ডপে তাদের অবস্থান করা এবং পুজোটা সম্পূর্ণ সুন্দরভাবে এই কয়েকদিন যারা করতে পারে এবং বিসর্জন এই পর্যন্ত তাদেরকে আমরা পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা আমরা করেছি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আসম হান্নান শাহর মরদেহ ঢাকায় আনা হবে বুধবার। সিঙ্গাপুরের র্যাফেল হার্ট সেন্টার চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা বলেছেন, হান্নান শাহের মৃত্যু দলে অপূরণীয় এক ক্ষতি। হান্নান শাহর মৃত্যুতে 4 দিনের শোক ঘোষণা করেছে দলটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রবীণ রাজনীতিক হান্নান শাহর মৃত্যুতে শোকাহত পরিবারের সদস্যরা, মর্মাহত তাঁর দলের নেতাকর্মীরাও। তাঁর বিদায় যেন এক শূন্যতার সৃষ্টি করেছে রাজনৈতিক ও পারিবারিক অঙ্গনে। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে গত 6 সেপ্টেম্বর তাঁকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য গত 11 সেপ্টেম্বর সাবেক এই সেনা কর্মকর্তাকে নেওয়া হয় সিঙ্গাপুরে। সেখানকার র্যাফেল হার্ট সেন্টারে ভর্তির 13 দিনের মাথায় মঙ্গলবার ভোররাতে 78 বছর বয়সে মারা যান তিনি। গত শুক্রবার ওনার আবার হার্ট অ্যাটাক হয়, তারপরে উনি রিভাইভ করতে পারেন না। বাট কজ অফ ডেথ হলো আপনার নিউমোনিয়া, ইনফেকশনের জন্য সিভিয়ার ব্লাড ইনফেকশন এন্ড নিউমোনিয়া। সকালে শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে মরহুমের মহাখালী ডিওএসএস এর বাসায় যান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্রের জন্য তিনি আজীবন সংগ্রাম করেছেন এবং এখন তার এই চলে যাওয়াটা সেই গণতান্ত্রিক সংগ্রামের জন্য একটা বড় রকমের অভাব সৃষ্টি করলো। পরিবারের সদস্যরা জানিয়েছেন, বুধবার রাত 9টায় হান্নান শাহর মরদেহ দেশে নিয়ে আসা হবে। পরদিন বৃহস্পতিবার ঢাকায় এবং শুক্রবার বাদ জুমা গাজীপুরের গ্রামের বাড়িতে জানাজা শেষে দাফন করা হবে সাবেক এই সাংসদকে। আশা করি ওনার জন্য আপনারা দোয়া করবেন। ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে সেনাবাহিনী থেকে অবসর নেয়ার পর হান্নান শাহ বিএনপির রাজনীতিতে সক্রিয় হন। 2001 সালে ক্ষমতায় আসার পর তিনি পাটমন্ত্রীর দায়িত্ব পালন করেন। 111 পরবর্তী সময়ে দলের পক্ষে সক্রিয় ভূমিকা পালন করে বেশ আলোচিত হন তিনি। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা।
প্রবাসের সময় আরো থাকছে। অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকিতে ওমানকে 10-0 গোলের বিশাল ব্যবধানে হারালো বাংলাদেশ। টানা দ্বিতীয় জয়ে সেমিফাইনালে রুম্মান আশরাফুলরা। কাছাকাছি সময়ে শেষ হবে মেয়াদ, আর তাই নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন একই সময়ে করার কথা ভাবছে নির্বাচন কমিশন। সবকিছু ঠিক থাকলে অক্টোবরের শেষ সপ্তাহে কিংবা নভেম্বরের শুরুতে ঘোষণা হবে তফসিল। ভোট গ্রহণ হবে ডিসেম্বরে। তবে আগেরবার ইভিএমে ভোট গ্রহণ হলেও এবার তা থাকছে না। এদিকে বর্তমান কমিশনের এটি শেষ নির্বাচন হওয়ায় কমিশনকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত রাশেদ লিমনের রিপোর্টে। 2011 সালের 30 অক্টোবর অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন। প্রথম সভা অনুষ্ঠিত হয় 27 ডিসেম্বর। আর 2012 সালের 5 জানুয়ারি ভোট গ্রহণ এবং 9 ফেব্রুয়ারি প্রথম সভা হয় কুমিল্লা সিটি কর্পোরেশনের। সংবিধান অনুযায়ী প্রথম সভা অনুষ্ঠানের 5 বছর পূর্ণ হওয়ার আগের 90 দিনের মধ্যে দিতে হবে নির্বাচন। সেই হিসেবে 27 ডিসেম্বর নারায়ণগঞ্জ ও 13 ফেব্রুয়ারি কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের শেষ সময়। কমিশন বলছে সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরের মাঝামাঝি সময় নির্বাচন আয়োজন করা হবে। আমরা ইতিমধ্যে বিধিমালা তৈরি করে এটি পাঠিয়েছি আইন মন্ত্রণালয়ে। মেবি সামটাইমস ইন আর্লি নভেম্বর অথবা লেট অক্টোবর। গতবারের অভিজ্ঞতা ভালো না হয় এবার আর থাকছে না ইভিএম। ইভিএম এ করার সম্ভাবনা খুবই কম, কারণ আমরা যে ইভিএম ব্যবহার করেছিলাম সেই ইভিএম গুলি আমরা এখন ব্যবহার করতে পারছি না। এদিকে বিশেষজ্ঞরা বলছেন বর্তমান কমিশনের শেষ সময় এই নির্বাচন হওয়ায় তাদের ভাবমূর্তির বিষয়ে সতর্ক থাকতে হবে। ইলেকশন কমিশনের ভূমিকা কি ছিল সেগুলো ইতিহাস পর্যালোচনা করবে, কিন্তু একটা আস্থা সংকট তৈরি হয়েছে। তো সেটা কিন্তু একটা বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এরপরে ওনারা রেখে যাবেন যে চ্যালেঞ্জগুলো, সেইগুলো ফেস করতে হবে নতুন ইলেকশন কমিশনকে। ওইটাই এখন বড় দেখবার বিষয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন দেশের সবচেয়ে চ্যালেঞ্জিং নির্বাচন বলে অভিমত সাবেক এই নির্বাচন কমিশনারের। বাংলাদেশের যত জায়গায় নির্বাচন আমরা করেছি, নারায়ণগঞ্জ ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জিং একটা জায়গা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক কারণেই যুক্তরাষ্ট্র বাংলাদেশকে পণ্যের অগ্রাধিকারমূলক বাজার সুবিধা জিএসপি দিচ্ছে না বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। মঙ্গলবার জাতীয় সংসদে এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এ সময় যুক্তরাষ্ট্রের বেঁধে দেওয়া সব শর্ত পূরণের পরও জিএসপি সুবিধা না দেওয়াকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন তিনি। একটা দ্বিপাক্ষিক বাণিজ্য শুধু একটা দেশের উপর নির্ভর করে না, এটা দুই দেশেই একমত হতে হয়। যেমন আমরা অনেকগুলো ট্রেড এগ্রিমেন্ট করেছি বিশ্বের বিভিন্ন দেশের সাথে। স্বাধীনতার পর থেকে জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন সরকারও করেছে, পরবর্তী সরকারগুলিও পর্যায়ক্রমে করেছে। প্রায় আমরা অধিকাংশ দেশের সাথে আমাদের বাণিজ্য চুক্তি রয়েছে। এবার প্রবাসের কিছু খবর। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রথম বিতর্কে জয় পেয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিন্টন। জনমত জরিপে 67% ভোট পেয়েছেন তিনি। সোমবার রাতে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হিলারির বাকযুদ্ধে অর্থনীতি, পররাষ্ট্রনীতি, নিরাপত্তা, সাইবার নিরাপত্তা, আয়কর, বর্ণবাদ, অস্ত্রনীতি উঠে আসে। ট্রাম্প আইএস উত্থানের পেছনে ওবামা প্রশাসনকে দুষলে পাল্টা আক্রমণে হিলারি আঙ্গুল তোলেন সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট বুশ প্রশাসনের দিকে। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে শেষ হয় 90 মিনিটের বাকযুদ্ধ। নিউ ইয়র্কের হফস্ট্রা বিশ্ববিদ্যালয়ের মঞ্চে তখন এনবিসি নিউজের উপস্থাপক লেস্টার হল্ট বাকযুদ্ধের লড়াইয়ে নাম ঘোষণা করলেন ডেমোক্রেটিক হিলারি ক্লিন্টন ও রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের। প্রথম দিনের বিতর্কে সবচেয়ে বেশি প্রাধান্য পায় কর্মসংস্থান, সন্ত্রাস দমন ও বর্ণবাদ প্রসঙ্গ। শুরুতেই ছিল অর্থনৈতিক বিষয়। প্রথম সুযোগেই হিলারি জানিয়ে দেন ধনীদের জন্য নয়, সবার উপকার হয় এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে চান তিনি। ট্রাম্পের আয়কর নীতির কারণে মধ্যবিত্তরা চাকরি হারাবে মন্তব্য করে হিলারি বলেন, ট্রাম্পের নীতি ধনীদের আরো ধনী করা। ট্রাম্প তার আয়কর বিবরণী প্রকাশ করেননি কেন সে সম্পর্কে আমার ধারণা হলো তিনি হয়তো ঠিকমতো আয়কর দেন না, তাই লুকানোর চেষ্টা করছেন। হিলারিকে থামিয়ে দিয়ে পাল্টা আক্রমণে ট্রাম্প বলেন, হিলারি ব্যক্তিগত সার্ভারের ইমেল প্রকাশ করলে ট্রাম্প তার আয়কর বিবরণী প্রকাশ করবেন। অভ্যন্তরীণ নিরাপত্তা প্রশ্নে অস্ত্র আইন প্রসঙ্গে কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, সবার হাত থেকে অস্ত্র কেড়ে নেওয়া উচিত হবে না,
তবে অবৈধ অভিবাসীদের হাতে যেন কোনোভাবেই অস্ত্র না থাকে তা নিশ্চিত করতে হবে। আইএস মোকাবিলায় তার কোনো পরিকল্পনা নেই বলে হিলারি যে অভিযোগ করেছেন তা অস্বীকার করে তিনি বলেন, এ বিষয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা আছে তার। আপনি যখন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন কি ভূমিকা পালন করেছেন? আপনাদের ভুলনীতির কারণেই আইএস এর উত্থান ঘটেছে, সেটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। উত্তরে হিলারি বলেন, ইরাক যুদ্ধের পর বুশ প্রশাসন মার্কিন বাহিনীকে দ্রুত ইরাক ত্যাগের নির্দেশ দেন, ওবামা প্রশাসন নয়। নির্বাচিত হলে আইএস নিয়ন্ত্রণে যা করা সম্ভব সবই করা হবে বলেও জানান তিনি। অভ্যন্তরীণ হামলা মোকাবিলায় কি করণীয় সে নিয়ে দুজন তাদের পরিকল্পনা তুলে ধরেন। ট্রাম্পের বর্ণবাদী আচরণের ইতিহাস তুলে ধরে হিলারি বলেন, ট্রাম্প প্রেসিডেন্ট বারাক ওবামার জন্ম যুক্তরাষ্ট্রে কিনা তা নিয়ে প্রশ্ন তুলে নিচু মনের পরিচয় দিয়েছেন। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। এদিকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক দর্শকের রেকর্ড ভেঙেছে হিলারি ক্লিন্টন ও ডোনাল্ড ট্রাম্পের বিতর্ক। প্রাক নির্বাচনী প্রথম বিতর্কে হিলারি ক্লিন্টন ও ডোনাল্ড ট্রাম্পের তর্কযুদ্ধ প্রবাসীদের মধ্যেও সাড়া ফেলেছে। দুই প্রার্থীরই যুক্তিতর্ক নিয়ে চুলচেরা বিশ্লেষণে নেমে পড়েছেন তারা। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিস্টুর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সোমবার নিউ ইয়র্কের লং আইল্যান্ডের হফস্ট্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডেমোক্র্যাট দলীয় হিলারি ক্লিন্টন ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী বিতর্ক। গণমাধ্যমগুলোর জরিপ বলছে 90 মিনিটের এই বিতর্কের দর্শক সংখ্যা 81 মিলিয়ন ছাড়িয়েছে। প্রবাসী বাঙালির অধিকাংশই প্রথম বিতর্কে হিলারিকে এগিয়ে রেখেছেন। আমরা বিশ্বাস করি আগামী নির্বাচনে, আমেরিকান নির্বাচনে হিলারি ক্ষমতা আসবে। মানুষের মনের কথাই হিলারি বলতে পারছে। আর ফ্লোরিডা তো দেখালো 20 জন আনডিসাইডেড ভোটের মধ্যে 18 জনই বলছে যে আমরা এখন হিলারিকেই ভোট দিব। ট্রাম্পের যে অ্যাগ্রেসিভ মনোভাব, সেটা আমাদেরকে আহত করেছে। তবে ট্রাম্পের পক্ষেও এসেছে মত। কেউ কেউ মনে করেন ট্রাম্প ভালো করেছেন। বর্তমান পরিস্থিতিতে ট্রাম্পের বক্তব্য অত্যন্ত সুনির্দিষ্ট এবং সুন্দর, যে কারণের জন্য হিলারি ক্লিন্টনকে আমার দেখা মতে তেমন ভালো বলে মনে হয়নি, যেহেতু সে 8 বছর ওবামা প্রশাসনের সঙ্গে ওতপ্রোত জড়িত ছিল এবং সে পররাষ্ট্রমন্ত্রীও ছিল, যার জন্য সিরিয়া, ইরাকে, আফগানিস্তানে অধোগতি হয়েছে। এটা আর পুনর্গঠন করার মতন তার যোগ্যতা সামনে আসবে না। নিউ ইয়র্কের অভিবাসী এবং বিশেষ করে দক্ষিণ এশীয় অভিবাসীরা মনে করে মূলধারার গণমাধ্যমগুলো ডোনাল্ড ট্রাম্পের পক্ষে ঝুঁকে পড়লেও প্রকৃত জনমত জরিপের ফল হবে ভিন্ন। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ব্রিটেনের মূলধারার রাজনীতিতে বাংলাদেশিদের অবদানের প্রশংসা করে ব্রিটিশ এমপি ও লেবার দলের শীর্ষ নেতারা আশা প্রকাশ করেছেন ভবিষ্যতে দলটিতে বাংলাদেশিদের অংশগ্রহণ আরও বাড়বে। লিভারপুলে লেবার ফ্রেন্ডস অফ বাংলাদেশের বার্ষিক সম্মেলনে দলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন বক্তারা। এ সময় বঙ্গবন্ধু নাতনি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক লেবার পার্টির নেতা জেরেমি করবিনকে বাংলাদেশের ভালো বন্ধু হিসেবে উল্লেখ করেন। আমাদের লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের পাঠানো তথ্য ও ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। লেবার পার্টি নেতাদের মিলন মেলায় পরিণত হয় লিভারপুলের স্পাইস লাউঞ্জ রেস্টুরেন্ট। লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন বেশ কয়েকজন ব্রিটিশ শ্যাডো সেক্রেটারি, মন্ত্রী ও লেবার পার্টির বাংলাদেশি বংশোদ্ভূত এমপি সহ কাউন্সিলরবৃন্দ। লেবার পার্টির শীর্ষ নেতারা ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটির সাফল্য এবং ধারাবাহিক অগ্রযাত্রার প্রশংসা করেন। অন্যান্য দলের চেয়ে লেবার পার্টিতে বেশি বাংলাদেশি তরুণরা যোগ দিচ্ছে আর তারা ভালো কাজ করছে। আমরা চাই ভবিষ্যতে বাংলাদেশি কমিউনিটি থেকে আরো লোকজন আমাদের দলে যোগ দিয়ে দলকে আরো শক্তিশালী করে তুলতে সহায়তা করবে। অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশি বংশোদ্ভূত 3 ব্রিটিশ এমপি। লেবার দলের নবনির্বাচিত নেতা জেরেমি করবিন বাংলাদেশি কমিউনিটির জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছেন বলে মন্তব্য করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকী। বাংলাদেশ কমিউনিটির জন্য কিন্তু জেরেমি করবিনের মতন যেভাবে কাজ করেছে আর কিন্তু কেউ কাজ করেন নাই। সেই ইজলিংটনের এমপি অনেকদিন ধরে, আর বাংলাদেশের কমিউনিটি আপনাকে যাকেই জিজ্ঞেস করেন সবাই কিন্তু জেরেমি করবিনকে চিনে। তো জেরেমি যদি বাংলাদেশের কমিউনিটির জন্য বেশি না করতে পারে আর কেউ করতে পারবে না। লেবার পার্টির নেতা জেরেমি করবিনের কেবল দায়িত্বই নয়, তার জন্য একটি বড় চ্যালেঞ্জ হলো দলের মধ্যে ঐক্য গড়ে তোলার পাশাপাশি দলকে শক্তিশালী করা। এই চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা সবসময় তাকে সহায়তা করব।
বাংলাদেশে। পুরো অনুষ্ঠান পরিচালনায় ছিলেন লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের চেয়ার হাওয়ার্ড ডোভার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সেক্রেটারি সৈয়দ আবুল বাশার। জেরেমি করবিনের অধীনে আমরা বাংলাদেশি কমিউনিটি, ট্রেড ইউনিয়ন সবাই এক হয়ে কাজ করব এবং দলকে আরো সামনে এগিয়ে নিয়ে যাব। ব্রিটেনের মূলধারার রাজনীতি, শিক্ষা ও ব্যবসা ক্ষেত্রে ব্রিটিশ বাংলাদেশিদের অগ্রযাত্রার প্রশংসা করেন বক্তারা। সময় সংবাদ, লন্ডন। বাংলাদেশি শ্রমিকদের মাসিক বেতন 900 রিয়াল থেকে বাড়িয়ে 1200 রিয়াল করতে সম্মত হয়েছে কাতার সরকার। গেল বৃহস্পতিবার বাংলাদেশ কাতার যৌথ কমিটির এক বৈঠকে সংক্রান্ত একটি চুক্তি সই হয়। দেশটির প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে বেতন বাড়ানোর পাশাপাশি বাংলাদেশি শ্রমিকদের নিরাপত্তার সুযোগ সুবিধা বৃদ্ধি ও মাইগ্রেশন খরচ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় কাতার প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। 5 সদস্যের কাতার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সে দেশের বর্ডার, পাসপোর্ট এবং প্রবাসী বিষয়ক দফতরের অতিরিক্ত পরিচালক জেনারেল ব্রিগেডিয়ার মোহাম্মদ আহমেদ আল আতিক আল দোসারি। দেশের বাইরের খবর। নেপালের কাঠমান্ডুতে সড়ক দুর্ঘটনায় 14 জন নিহত হয়েছে। মঙ্গলবার বিকেলে সীমান্তবর্তী ধাবিং শহর থেকে ধারা এলাকায় যাওয়ার সময় যাত্রীবাহী বাসটি 300 মিটার নিচে খাদে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় বাসটিতে বেশিরভাগ যাত্রী ছিলেন ভূমিকম্পের ক্ষয়ক্ষতির শিকার। তারা বাসে করে সরকারি সাহায্যের অর্থ তুলতে যাচ্ছিলেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। হতাহত সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। বাংলাদেশ আফগানিস্তান ওয়ানডে সিরিজের খবর। সিরিজ নিশ্চিত করতে দ্বিতীয় ওয়ানডেতে কাল আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল। ওয়ানডেতে 100তম জয় থেকে 1 ম্যাচ দূরে টাইগাররা। প্রথম ম্যাচের ভুল সূত্রে এ ম্যাচে সেরাটা দিয়ে আফগানিস্তানকে হারাতে চায় মাশরাফিরা। আফগানদের লক্ষ্য জয় দিয়ে সিরিজে ঘুরে দাঁড়ানো। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর 2:30টায়। দীর্ঘ 10 মাস আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা টাইগারদের কিছুটা হলেও বিপাকে ফেলে দিয়েছিল আইসিসির সহযোগী দেশ আফগানিস্তান। প্রথম ওয়ানডেতে ঘাম ছড়ানো জয় মাশরাফিদের স্বস্তির সঙ্গে দিয়েছে আত্মবিশ্বাস। অনেক প্রাপ্তির মেলবন্ধন হয়েছে প্রথম ওয়ানডেতে, কিন্তু তবুও আফগানদের সে লড়াকু মনোভাব এখনো কাটা হয়ে আছে মাশরাফিদের হৃদয়ে। দ্বিতীয়বার এমন দৃশ্যের পুনরাবৃত্তি চায় না তারা। যেকোনো একটা সিরিজের প্রথম ম্যাচ ভেরি ইম্পর্টেন্ট। প্রথম ম্যাচ বের হয়ে যেতে পারলে হয় কি মেন্টালি অনেক ফ্রি থাকা যায়। সেকেন্ড ম্যাচ যদি আমরা জিতে যেতে পারি তাহলে তো সিরিজটা বের হয়ে যাবে। প্রস্তুতি ম্যাচে রান পেয়েছেন মোসাদ্দেক, তবে প্রথম ওয়ানডেতে শফিউলের মতো তারও জায়গা হয়নি মূল একাদশে। ইঙ্গিত পাওয়া গেছে আগের ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামতে পারে টাইগাররা। প্রথম ম্যাচে হেরে যাওয়া আফগানিস্তানও অনুশীলনে ছিল বেশ মনোযোগী। 3 বিভাগে দল প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় তীরে এসে তরি ডুবেছে স্থানিক জায়ের দলের। দ্বিতীয় ওয়ানডেতে সে ভুলের পুনরাবৃত্তি চায় না আফগানরা। প্রথম ম্যাচে আমরা অনেক ভুল করেছি। ফিল্ডাররা বেশ কিছু ভালো ক্যাচ মিস না করলে ফলাফল অন্যরকম হতে পারত। শেষের দিকের ব্যাটসম্যানরা ভালো খেলতে পারেনি। ঘুরে দাঁড়ানোটাই আমাদের কাছে বড় চ্যালেঞ্জ এখন। প্রথম ম্যাচে বৃষ্টি বাধা না দিলেও পূর্বাভাস বলছে দ্বিতীয় ওয়ানডেতে বাগড়া দিতে পারে বৃষ্টি। ওয়ানডে ক্রিকেটে 30 বছরের পথ চলা বাংলাদেশের। এই 3 দশকে বাংলাদেশ খেলেছে 313টি ম্যাচ। এর মধ্যে জিতেছে 99টি, হেরেছে 210টিতে। আর একটি ম্যাচ জিতলেই জয়ের সেঞ্চুরি পূর্ণ হবে লাল সবুজের প্রতিনিধিদের। মিরপুরে তাই দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানকে হারিয়ে 1 ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিতের সঙ্গে 100তম জয় পেতে চায় মাশরাফির দল। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকির খবর। নিজেদের গ্রুপে টানা দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়ে সেমিফাইনালে নাম লিখিয়েছে বাংলাদেশের যুবারা। মঙ্গলবার ওমানকে 10-0 গোলের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করেছে রুম্মান আশরাফুলরা। লাল সবুজদের হয়ে মহসিন ও আশরাফ 3টি করে গোল করেন। বৃহস্পতিবার সেমিফাইনালে বাংলাদেশের যুবাদের প্রতিপক্ষ চাইনিজ তাইপে। মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই প্রভাব বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশ। ম্যাচের 3 মিনিটেই মাহবুবের গোলে প্রথম লিড পায় স্বাগতিকরা। এর মিনিট 4 পরই আরশাদের গোলে জোড়া গোলের লিড পায় লাল সবুজের প্রতিনিধিরা। এরপর 17 মিনিটে মহসিন ও 19 মিনিটে রাব্বির গোলে 1 হালি গোলের লিড পূর্ণ করে বাংলাদেশ।
22 মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে স্কোর শিটে নিজের নাম লেখান ভারতের বিপক্ষে জয়ের নায়ক আশরাফুল ইসলাম। এরপর 28 ও 53 মিনিটে মহসিন, 32 ও 61 মিনিটে আশরাফুল এবং 67 মিনিটে রাব্বির গোলে 10-0 গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে কোচ জাহিদ হোসেন রাজুর শিষ্যরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মরদেহ বুধবার সকাল 11টায় নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। কুড়িগ্রামে দাফনের সিদ্ধান্ত। অভ্যন্তরীণ ব্যস্ততার কারণে পাকিস্তানে অনুষ্ঠেয় সার্ক শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছে না বাংলাদেশ, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। নাকচ করেছে ভারত, ভুটান ও আফগানিস্তানও। হিজবুত তাহরীর সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহিউদ্দিন সহ 6 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন। বিশ্ববিদ্যালয়ের আরও 2-1 জন শিক্ষক সন্দেহের তালিকায়, বললেন প্রক্টর। ডিসেম্বরে নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচনের কথা ভাবছে ইসি। বর্তমান কমিশনের শেষ নির্বাচন হওয়ায় সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। এবং আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ, সিরিজ জয়ের লক্ষ্য মাশরাফির। আগের ম্যাচের ভুল সূত্রে সিরিজে ফিরতে চায় সফরকারীরা। দর্শক, এই ছিল প্রবাসের সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক রবিও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।